নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রিং এবং নাম্বার। তো আমরা আবার আজকে স্ট্রিং এবং নাম্বার নিয়ে ফিরে আসছি। তো গতকাল আমরা স্ট্রিং এবং নাম্বার নিয়ে কিছু আলোচনা করলাম। তা কি কি শিখলেন আপনারা? দেখি একটু বলেন তো, স্ট্রিং এবং নাম্বার নিয়ে এখন কি কি ধরনের অপারেশন করতে পারেন স্ট্রিং এবং নাম্বার নিয়ে, দুই একটা বলুন আমাকে। স্ট্রিং লেখার সিস্টেম, কনক্যাটনেট, আচ্ছা। স্ট্রিং ফরমার, আচ্ছা ফরমার না ফরম্যাট, হ্যাঁ ফরম্যাটিং, রাইট। কাউন্ট করা, সেন্টার, ওকে নাইস। হুম, স্ট্রিং এর লেংথ কিভাবে বের করতে হয় সেটাও শিখলাম আমরা। ওকে, তারপর কিভাবে ওয়ার্ড ফাইন্ড করতে হয় ওয়ার্ড, আচ্ছা ঠিক আছে, তবে আমরা আজকে আবার শুরু করতে যাচ্ছি। ওকে, আমি স্লাইডে যাচ্ছি। আপনারা কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? ওকে, তো কালকে বেশ কয়েকটা মেথড এবং বেশ কয়েকটা ফাংশন নিয়ে আমরা কথা বললাম। এমনিতেই সবাই তো মেথড এবং ফাংশনের ব্যাপারটা ক্লিয়ার, যে দেখে বুঝার যে এটা হচ্ছে মেথড, এটা হচ্ছে ফাংশন, কিভাবে আমরা সেটা বুঝবো, ওই ব্যাপারটাই ক্লিয়ার সবাই। ওকে, তাহলে কালকে আমরা ইন্টস উইথ পর্যন্ত দেখেছি, ঠিক না? যে একটা মানে টেক্সট সেটা কি দিয়ে শেষ হয়েছে সেটা চেক করার জন্য ইন্টস উইথটা ব্যবহার করা হয় কনফার্ম হওয়ার জন্য। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইন্ড, কিভাবে একটা টেক্সটের মধ্যে একটা নির্দিষ্ট ওয়ার্ড অথবা নির্দিষ্ট অ্যালফাবেট, সরি লেটার, হ্যাঁ, নির্দিষ্ট ওয়ার্ড অথবা নির্দিষ্ট লেটার আছে কিনা সেটা চেক করবে, ঠিক আছে, অথবা নির্দিষ্ট ক্যারেক্টার হইতে পারে, নো প্রবলেম। তো আমরা দেখি যে এটা ফাইন্ড করে কি হবে। প্রথমে আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করে এই লাইনটা চেক করি। ওকে, তো আমরা কি করলাম, এক্স ডট ফাইন্ড এক্স। প্রথম এক্সটা কেন, এনিওয়ান আমাকে একটু বলুন তো, প্রথম এক্সটা দ্বারা কি বোঝায়? রাইট, ভেরিয়েবল নেম। এটা সাইদুর রহমান, সাইদুর রহমান এটা মেথড না, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট।
অর্থাৎ স্ট্রিং টাইপ যে ভেরিয়েবলটা নিলাম সেই ভেরিয়েবলটা আমি এখানটা লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম অথবা অবজেক্ট বলতে পারি আমি, যেহেতু এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর জন্য এটা একটা অবজেক্ট। তো অবজেক্টের ভিতরে যে যে ক্লাসের যে মেথডটা, সেই মেথডটার নাম হচ্ছে ফাইন্ড মেথড। সেই ফাইন্ড মেথডটা কল করলাম, একটা আর্গুমেন্ট পাস করলাম। এই আর্গুমেন্টটা হচ্ছে এক্স। সে কি করবে, এক্সটা এইখানটায় আছে কিনা সেটা চেক করবে। ঠিক আছে, তো আমরা একটু চেক করে দেখি আছে কিনা। আচ্ছা, একটু দেখি। পাইথন, তারপর আমাদের ও সরি, আগে ফাইলটা একটু সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ফাইলটার নাম হচ্ছে স্ট্রিং। তো কি দেখাচ্ছে, -1। ওয়াই, কেন -1 দেখাচ্ছে? -1 এর কারণ হচ্ছে, আসলে ফাইন্ড এই মেথডটা যেই কাজটা করে সেটা হচ্ছে, সে চেক করে এইখানটায় আমি যে মানে ওয়ার্ড অথবা যে বর্ণটা দিব, সে শব্দ এবং সেই বর্ণটার ইন্ডেক্সিংটা সে দেখায় ফাইন্ড মেথডের মাধ্যমে। ঠিক আছে, তো যেহেতু এইখানটায় ইন্ডেক্স দেখানো পসিবল না, কারণ হচ্ছে এটা এক্সিস্টই করে না এই জায়গায়। ঠিক আছে, তাহলে সে কি করবে, সে ওই কারণে -1টা রিটার্ন করে, যেহেতু এক্সট্রা নাই। আরেকটা কাজ হয়, আচ্ছা আমি এখানটায় ও তো অনেকগুলো আছে, একটা ও আছে, দুটো ও আছে, তিনটা চারটা ও আছে। এখন যদি আমি ফাইন্ড দিয়ে ওটাকে ফাইন্ড করতে বলি, সে কি করবে? এনিওয়ান, রেজাল্টটা কি হবে একটু আমাকে বলুন তো। 4 হবে, নাইস। কেন 4 হবে? এটা কিন্তু শুধুমাত্র যেটা করবে সেটা হচ্ছে প্রথমটা। ঠিক আছে, একদম প্রথম যে ওটা পাবে, সেই ও এর যে ইন্ডেক্সটা সেটাকে সে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, ও যদিও চারটা আছে কিন্তু সে শুধুমাত্র প্রথম ওটাকে আইডেন্টিফাই করবে। ওকে, তো আমরা একটু চেক করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি এবার রান করছি। তো সে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 4, কারণ সে প্রথমটাকে খুঁজে বের করবে। ওকে, ধন্যবাদ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিয়েছে। তারপর, আচ্ছা, একটু আগে আশিক, আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে এক্স দিলে কেন আসছে, এক্স কি আছে নাকি এখানটায়? আশিক, যেহেতু এক্সটা নাই, সেহেতু সে -1টা রিপ্রেজেন্ট করবে। এটা এই কথাটা আমি কিন্তু একটু আগে বললাম, তো আশিক মনে হয় খেয়াল করেনি। তো একদম সিঙ্গেল সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু মনোযোগী থাকতে হবে আশিক। আমি কিন্তু কথাটা একটু আগে বললাম। ঠিক আছে, নেট প্রবলেম দিচ্ছে, ওকে, নো প্রবলেম। তো নেট এরকম প্রবলেম করবেই, এটা মেনে নিতে হবে। আর যেটা হবে সেটা হচ্ছে, যদি এখন বোঝা নাও পসিবল হয় অনেক কিছু, যেটা করতে হবে সেটা হচ্ছে রিপিট করে নিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী দিকে যাচ্ছি। ফাইন্ডটা বাদ দিলাম, এখন ইন্ডেক্স। ইন্ডেক্সটা একটু দেখি যে ইন্ডেক্স আসলে কি কাজ করে। আমার এখানটা লেখা আছে এক্স ডট ইন্ডেক্স এন। এক্স ডট ইন্ডেক্স এন, এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা, আচ্ছা আমরা একটু রান করে দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর কি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে, কারণ হচ্ছে এই ইন্ডেক্সটা এইখানটায় কত নাম্বার পজিশন আছে, এন এর ইন্ডেক্সটা 5 নাম্বার পজিশনে। ঠিক আছে, ওই কারণে সে 5 দেখাচ্ছে। তো ফাইন্ড এবং ইন্ডেক্স অলমোস্ট সেম টাইপের কাজই করে থাকে। ঠিক আছে, তারপর আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওকে, তারপর ইন্ডেক্সেরটা গেল, এবার আমরা জয়েনটা একটু দেখি। জয়েন আসলে যে কাজটা করে, একটু সবাই এবার এবার একটু মনোযোগী হতে হবে জয়েনের ব্যাপারটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আমার এখানটা একটা লিস্ট আছে, পাইথন ইজ নাইস, পাইথন ইজ নাইস, একটা লিস্ট আছে। তো এই লিস্টে
তিনটা কিন্তু স্ট্রিং আছে, এগুলো কিন্তু একটা সিঙ্গেল স্ট্রিং না, এটা একটা লিস্ট। লিস্টের মধ্যে তিনটা স্ট্রিং আছে, একটা হচ্ছে পাইথন, আর একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে নাইস। এখন আমি সেই লিস্ট থেকে প্রত্যেকটা আইটেমকে রিড করে করে আমি সেগুলোকে একসাথ করব, একসাথ করে একটা পুরো সেন্টেন্স মেক করব। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে জয়েন করা, যে আমার স্ট্রিং গুলোকে একটার সাথে একটা জোড়া লাগানো। তো এটা কিভাবে করতে হয়? তো আমার যেহেতু এটা সেন্টেন্স মেক করতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি থাকতে হবে, একটা করে স্পেস থাকতে হবে, ঠিক না? তো ওই কারণে আমি এই জায়গায় যেটা দিলাম সেটা হচ্ছে স্পেস। সে প্রথমে স্পেসটা নিবে, স্পেসটা নিয়ে জয়েন করবে, কাকে জয়েন করবে? এলআই, অর্থাৎ লিস্টের প্রত্যেকটা আইটেমকে সে জয়েন করবে মাঝখানে একটা একটা করে স্পেস দিয়ে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তো এখন আমি একটু রান করে দেখাচ্ছি। ওকে, দেখুন কি দেখাচ্ছে, পাইথন ইজ নাইস। তো এটা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে এলআই হচ্ছে এইখানটায় যে আর্গুমেন্টটা পাস করা হচ্ছে এলআই এর মাধ্যমে, সেই আর্গুমেন্টের ভিতরে যতগুলো আহ, মানে এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলোকে একটা একটা করে পাশাপাশি নিবে এবং স্পেস দিয়ে সে কিন্তু ফিল আপ করে নিবে। আমি এখানটায় যদি কখনো আমার মনে হয় যে না স্পেস না, আমি কমা দিয়ে ফিল আপ করবো অথবা আন্ডারস্কোর দিয়ে ফিল আপ করবো, সেক্ষেত্রে আমি কি করবো, জাস্ট এই জায়গায় আন্ডারস্কোরটা দিয়ে দিব। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। রান করার পর কি দেখাচ্ছে, যে এটা একটা স্ট্রিং সে রেডি করলো, যেটা প্রত্যেকটা আইটেমকে সে আন্ডারস্কোর দ্বারা মানে ফিল আপ করে নিল আর কি। স্ট্রিং কনক্যাটের মতো হ্যাঁ কিছুটা, কিন্তু স্ট্রিং কনক্যাটের থেকে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কখনো আমাদের এমন হতে পারে যে একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে আমাদের এরকম করে একটা স্ট্রিং বানিয়ে নিতে হবে। তো তখন তো আর কনক্যাট দিয়ে আমি যেটা করতে হবে, স্ট্রিং এর প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটা আইটেমকে, আচ্ছা আমরা যদি এটা কনক্যাট দিয়ে করতে চাই তাহলে কিভাবে করবো একটু দেখি। প্রিন্ট লিস্ট ওয়ান, সরি প্লাস, তো সবাই বুঝছেন ব্যাপারটা, যে কনক্যাট দিয়েও কিন্তু আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, জয়েনের আগে ডট কেন? জয়েনটা একটা মেথড, ওই কারণেই। ওকে, তো আমরা ল্যান্ডটা তো কালকেও দেখলাম, আজকে আর একবার দেখি। ল্যান্ড দিয়ে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে আমার স্ট্রিং এ কতটা, সরি হ্যাঁ, স্ট্রিং এ কতটা ক্যারেক্টার আছে সেটাকে সে ফাইন্ড আউট করে। যেমন আমার এখানটায় এক্স, এর একটা স্ট্রিং। তো ল্যান্ড দিয়ে আমরা এটাকে দেখি যে ওয়াই ইকুয়াল, তো কি দেখাচ্ছে 30, অর্থাৎ এখানটায় 30টা ক্যারেক্টার আছে। তো 30টা ক্যারেক্টার দেখানোর জন্য এখানটায় ল্যান্ড ফাংশনটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু অন্য মানে কেন এটা লাগবে, বা এটা কি কি কাজে ব্যবহার হতে পারে? তো যেমন আমার মনে হলো যে আমি প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করব, ঠিক আছে, এখানটার প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করব। তো
প্রত্যেকটা আইটেমকে যদি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে চাই আমাকে একটা লুপ ইউজ করতে হবে। লুপ ইউজ করার জন্য আমি কি করব? ফর আই ইন ওয়াই, অথবা আচ্ছা এভাবেও করা যায়, অথবা আমরা সর্বশেষ আইটেমটা অ্যাক্সেস করতে যাচ্ছি বা যে কোনো একটা আইটেম অ্যাক্সেস করতে যাচ্ছি, এটা কিন্তু ল্যানের মাধ্যমে আমরা সংখ্যাটা জেনে ওইভাবে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আমরা এটা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মেথড চেইনিং। মেথড চেইনিং, আমরা এতদিন ধরে একটা জিনিস দেখে আসছি যে মেথড গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে কি, মেথড অ্যাপ্লাই করতে হয় প্রথমে একটা অবজেক্ট লাগে, অবজেক্ট ডট দিয়ে মেথডটাকে লিখতে হয়, তারপর মেথডটা অ্যাক্সেস মানে এভাবে করে মেথডটাকে অ্যাক্সেস করা হয়। কিন্তু একটু খেয়াল করুন এখানটায়, এটা হচ্ছে মেথড চেইনিং। মেথড চেইনিং বিষয়টা কেমন? এখানটা আমার কি লেখা আছে? লোয়ার, লোয়ার থেকে তারপর যাবে টাইটেলে, তার টাইটেল থেকে আপার। এই মেথডগুলো নিয়ে আমি কি আগে কখনো কথা বলছি? লোয়ার নিয়ে, টাইটেল নিয়ে, আপার নিয়ে? গত ক্লাসে কি এই মেথডগুলো দেখানো হয়েছে? ওকে, তাহলে আমি প্রত্যেকটা মেথড নিয়ে আগে ইন্ডিভিজুয়ালি কথা বলি, তারপর মেথড চেইনিংটা কিভাবে অ্যাপ্লাই করে সেটা আমি দেখাচ্ছি। ওকে, তো লোয়ার মেথডটা যেটা করে সেটা হচ্ছে, আমার কোনো একটা স্ট্রিং আছে, প্রিন্ট এক্স ডট লোয়ার, এটা যেটা করবে সেটা হচ্ছে আমার এটাকে লোয়ার করে দিবে। আমি এখানটায় পিটা বড় নিলাম, তারপর এসটা বড় নিলাম, ইজের এসটা বড়, তারপর আমার ইচ্ছে মতো আমি র্যান্ডমলি বড় ছোট করে নিলাম। হ্যাঁ, আইটা বড় নিলাম, এখানটায় পিটা বড় নিলাম, আর এখানটায় ডিটা বড় নিলাম। তো এইরকম কেসে যেটা করবে সেটা হচ্ছে লোয়ার। এই লোয়ারটা কি করবে, আমার সব মানে যেগুলো আপার কেসে ছিল বা যেগুলো লোয়ার কেসে ছিল সবগুলোকে সে কিন্তু লোয়ারে কনভার্ট করে দিবে। ঠিক আছে? তো আমরা এখন এখন দেখি লোয়ার কেসে কনভার্ট করলে কি দাঁড়ায়। তাহলে সবগুলোই কিন্তু সে এখন লোয়ার কেসে কনভার্ট করে তারপর প্রিন্ট করছে। তো আপনারা কি ব্যাপারটা বুঝছেন লোয়ারের যে ইউজ কেসটা? ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা এখন দেখি টাইটেলটা আসলে কিভাবে কাজ করে। টাইটেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করলাম। তো রান, এখন টাইটেলের বিষয়টা একটু খেয়াল করুন। টাইটেল আসলে যে কাজটা করে, আমার যে স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিং এর যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটাকে সে আপার কেসে কনভার্ট করবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে সে আপার কেসে কনভার্ট করবে। এটাই হচ্ছে আসলে টাইটেলের কাজ। রাইট, ফার্স্ট লেটারকে আপার কেসে কনভার্ট করবে। তো এটা আসলে ব্যাপারটা কেমন? ধরুন আপনি আপনার নাম লিখছেন, আপনার নামটা যদি কয়েকটা ওয়ার্ডের থাকে, সেই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটাকে কি করবেন? আপনি ক্যাপিটালাইজ করবেন। ঠিক আছে? ঠিক এইখানটাও একই রকম, যে টাইটেল যখন আমরা দিব সেই টাইটেলের কাজটা হবে এক্স্যাক্টলি এটাকে প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করা, ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজ করা। ওকে, তারপর এখন আমরা আপারটা দেখি, আপারের আসলে কাজটা কি। তো আপার আপারের কাজটা হচ্ছে সবগুলোকে সে ক্যাপিটালাইজ করে দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রান করলাম। আচ্ছা সরি, এখানটা একটু ভুল লিখে ফেলছি আমি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আবার রান করলাম। তো কি দেখাচ্ছে? পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড, অর্থাৎ সে সবগুলোকে কিন্তু আপার কেসে কনভার্ট করে নিল। ঠিক আছে? তো বুঝছেন এই আপার কেস লোয়ার কেস। হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেথড চেইনিং। মেথড চেইনিং বিষয়টা আসলে কি?
মেথড চেইনিং হচ্ছে আমি চাইলে কিন্তু পর পর, ঠিক আছে, বেশ কয়েকটা মেথড আমি একসাথে ব্যবহার করতে পারবো। এটা আসলে কিভাবে কাজ করে? যেমন আমি প্রথমে এটাকে আপার কেসে কনভার্ট করে নিলাম, তারপর ডট ডট দিয়ে দিলাম টাইটেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। এখন যে কি করলো, প্রথমে এই মেথডটা এক্স কে আপার কেসে কনভার্ট করলো, আপার কেসে কনভার্ট করার পর একটা রেজাল্ট আসছে, সেই রেজাল্টটাকে, সেই রেজাল্টের উপর টাইটেল মেথডটা অ্যাপ্লাই হলো, ঠিক আছে, টাইটেল মেথডটা অ্যাপ্লাই হয়ে এটা ওই ফরম্যাট অনুযায়ী সাজিয়ে নিল। তারপর এখন যদি আমি এখানটায় ডট দিয়ে লোয়ার লিখি, সে কি করবে, টাইটেলটাকে লোয়ারে কনভার্ট করে নেবে। এখন সব লোয়ার হয়ে গেছে। তো ব্যাপারটা কি বুঝছেন মেথড ট্রেনিংটা? মেথড ট্রেনিংটা মাঝে মাঝে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো কিভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা একটু পরে বলছি। যেমন এখানটা একটু খেয়াল করুন, এল স্ট্রিপ। আচ্ছা, আমরা সোয়াপ কেস নিয়ে একটু কথা বলি। সোয়াপটা আসলে কিভাবে কাজ করে, তারপর আমরা স্ট্রিপের দিকে যাব। তো একটু দেখি যে এখানটায় লেখা আছে টাইটেল সোয়াপ। আচ্ছা, টাইটেলটা বাদ দেই, যেহেতু মেথড ট্রেনিংটা আমরা অলরেডি বুঝে ফেলেছি, টাইটেলটা আর লাগবে না। সোয়াপ, সোয়াপ কেস। তো সোয়াপ কেস আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এ যে ক্যারেক্টারগুলো ক্যাপিটাল আছে সেগুলোকে স্মল লেটারে কনভার্ট করবে, এবং যেগুলো স্মল লেটার ছিল সেগুলোকে ক্যাপিটালে কনভার্ট করবে। সোয়াপ কেসের কাজটা হচ্ছে এমন। তো আমরা দেখি আসলে সোয়াপ কেসটা কিভাবে কাজ করে। তো একটু দেখুন যে এখানটায় পিটা ছিল ক্যাপিটাল, পিটা হয়ে গেছে স্মল, ওয়াই স্মল লেটার ছিল, এগুলো যেগুলো স্মল লেটার ছিল সেগুলো কিন্তু ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ মুরাদ হোসেন, অবশ্যই ইন্টারেস্টিং। প্রোগ্রামিং মানেই কিন্তু ইন্টারেস্টিং, সেই ইন্টারেস্ট নিয়েই কিন্তু প্রোগ্রামিংটা শিখতে হবে, ইন্টারেস্টটা হারালে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইন্টারেস্টটা খুব ভালোভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভালোভাবে গ্রেড করতে পারবেন, কিন্তু আপনি ইন্টারেস্ট হারাই ফেললে আপনি অত ভালো গ্রেড করতে পারবেন না। পাইথনটা ভেরি ইন্টারেস্টিং, শুধু পাইথন না, প্রোগ্রামিংটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। আচ্ছা হেনা আক্তার, আগের টাইমিংটা ভালো ছিল? আচ্ছা হেনা আক্তার, আগের টাইমিংটা শুধুমাত্র হেনা আক্তারের জন্য ভালো ছিল না সবার জন্য ভালো ছিল? এটাও তো দেখতে হবে। ম্যাক্সিমামের জন্য কিন্তু ভালো ছিল না হেনা আক্তার। সো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই টাইমটাই কিন্তু ম্যাক্সিমামের জন্য ভালো। ওকে, তারপর আমরা পরবর্তীতে স্ট্রিপ মেথড নিয়ে কথা বলি। স্ট্রিপ মেথডটা আসলে কি কাজ করে। তো এখানটায় এটাকে আগে কমেন্ট আউট করে নিই। আমরা একটা স্ট্রিং নিলাম, হ্যালো, আর এর মধ্যে একটা স্ট্রিং নিলাম, সবাই একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে খেয়াল করুন ব্যাপারটা, ইম্পর্টেন্ট ব্যাপার। এখানটায় কি লেখা আছে, হ্যালো। হুম, তো হ্যালো, এখানটায় কতটা ক্যারেক্টার আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা? অনলি পাঁচটা?
আচ্ছা, পাঁচটা না কিন্তু, রাইট। এটা ডানে বাঁয়ে অনেকগুলো স্পেস আছে, স্পেস ক্যারেক্টার, ঠিক আছে। তো আমাকে যেটা করতে হবে সেই স্পেসগুলোকে বাদ দিতে হবে। আর স্পেসগুলোকে বাদ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানটায় যে আর স্ট্রিপ, ঠিক আছে, এখানটা একটা আর দিয়ে ভেরিয়েবলটা নিলাম বা আমার যে অবজেক্টটা সেই অবজেক্টটা নিলাম, এবং এল স্ট্রিপ দিয়ে সে যেটা করবে সেটা হচ্ছে লেফট লেফট সাইডে যতগুলো স্পেস আছে সেই স্পেসগুলোকে সে বাদ দিবে। তো আমরা লেফট সাইডের স্পেসগুলোকে বাদ দিয়ে স্ট্রিংটাকে আমরা জি এর মধ্যে অ্যাসাইন করলাম। সবাই একটু খেয়াল করুন। কেউ যদি ভিজুয়াল স্টুডিওতে না করে পাইচার্মে করতে চাই করতে পারবে, নো প্রবলেম। বাট আমরা ভিজুয়াল স্টুডিওতে প্র্যাকটিস করছি। পাইচার্ম নিঃসন্দেহে ভিজুয়াল স্টুডিও থেকেও কিন্তু অ্যাডভান্স। তো আপনি যদি চান ভিজুয়াল পাইচার্ম ইউজ করতে করতে পারেন। কিন্তু ভিজুয়াল স্টুডিওটা কেন আমি সাপোর্ট করছি, কারণ হচ্ছে পাইচার্মটা যথেষ্ট পরিমাণ ভারী, অনেকের পিসি হ্যাংও করতে পারে, যার কারণে কিন্তু আমি ভিজুয়াল স্টুডিওটাই বলছি যে সবাইকে ইউজ করার জন্য। ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে এল স্ট্রিপ। এল স্ট্রিপটা যেটা করবে সেটা হচ্ছে আমার বাম পাশে, অর্থাৎ লেফট সাইডে যতগুলো স্পেস আছে সেই স্পেস গুলোকে বাদ দিবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি কিভাবে স্পেস গুলোকে বাদ দিচ্ছে। সবাই একটু কাইন্ডলি খেয়াল করুন এই বিষয়টা। এখান থেকে যে লেফট সাইডে যতগুলো স্পেস ছিল সেই ততগুলো স্পেস কি কিন্তু বাদ দিয়ে দিয়েছে। কিভাবে বুঝবো? যে এখানটায় স্ট্যাটিক সাইন এবং জিটা প্রিন্ট করছি আমি, আর এখানটায় কি করছি। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমি, প্রত্যেকটা লাইন কিন্তু আমি বলছি একবার, যে আর আর হচ্ছে ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলোর এইখানটায় যে বাম পাশে যে স্পেস গুলোকে আছে সেটা বাদ দেওয়ার জন্য আমি কি করলাম, আর ডট এল স্ট্রিপ করে দিলাম। অর্থাৎ বাম পাশের যে স্পেস গুলো আছে সেটা বাদ যাবে, গিয়ে যেটা থাকবে সেটাকে সে কার মধ্যে সংরক্ষণ করলো, জি এর মধ্যে। তারপর আমি কি করলাম, একটা নির্দিষ্ট ফরম্যাট দিয়ে জি কে প্রিন্ট করার চেষ্টা করলাম, যে জি এর বাম পাশে একটা স্ট্যাটিক সাইন এবং ডান পাশে স্ট্যাটিক সাইন। কেন স্ট্যাটিক সাইন গুলো দিলাম? কারণ হচ্ছে স্ট্যাটিক সাইন ছাড়া আমি কিন্তু বুঝতে পারবো না যে স্পেস গুলো আছে কি নাই, ঠিক আছে। তো স্ট্যাটিক সাইন দিয়ে আমি জিটাকে প্রিন্ট করলাম। তো কি দেখা যাচ্ছে, আমার বাম পাশে স্পেস গুলো কিন্তু এখন নাই। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, নাইস, আই হোপ ম্যাক্সিমাম বুঝছে। তো এবার একটু খেয়াল করুন যে আমি চাচ্ছি আমার বাম পাশে কেন আমার ডান পাশেও স্পেস গুলো থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব? অ্যাপটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। আসিফ, আরিফ, অ্যাপটা ফরম্যাটেড স্ট্রিং এর জন্য। কেন আমি ফরম্যাটেড স্ট্রিং নিয়ে তো কথা বলছি। ফরম্যাটেড স্ট্রিং হচ্ছে আমি এখানটায় বাড়তি আমার যে ভেরিয়েবলটা আছে জি, সেটা ছাড়াও আমি বাড়তি কিছু জিনিস এখানটায় লিখলাম আর স্ট্রিপ, রাইট। আমি এখন দুটোকে বাদ দিতে চাচ্ছি, ডান পাশ থেকে বাম পাশ থেকে। তো এই ক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মেথড চেইনিং। মনে আছে মেথড চেইনিং এর কথা একটু আগে যে বললাম? তো এইখানটায় আমি যদি আর স্ট্রিপটাও ইউজ করি, আর স্ট্রিপ, তাহলে সে কি করবে, ডান পাশ থেকেও বাদ দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? প্রথমে সে বাম পাশ থেকে স্ট্রিং গুলোকে মানে স্পেস গুলোকে রিমুভ করলো, রিমুভ করে যে রেজাল্টটা পাইছে সেই রেজাল্টটাকে আর স্ট্রিপের মধ্যে থ্রু করছে। তো আর স্ট্রিপে যখন আর স্ট্রিপটা অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে, আর স্ট্রিপটা অ্যাপ্লাই করার পর এবার ডান পাশ থেকেও সবগুলো রিমুভ হয়ে গেল। তারপর শুধুমাত্র এই জিটা থাকলো, যেখানটায় কোনো স্ট্রিপ থাকলো না। তো এটাকে শুধুমাত্র স্ট্রিপ দিয়েও কিন্তু করা যায়। যেমন আমার এখানটা আর আছে, আর এর মধ্যে আমি এখন যদি শুধুমাত্র চাই যে এল স্ট্রিপ আর স্ট্রিপকে এভাবে ইউজ করব না, আমি শুধুমাত্র স্ট্রিপ ইউজ করবো। তো এই স্ট্রিপটা যে কাজটা করে সেটা হচ্ছে আর স্ট্রিপ এবং এল স্ট্রিপের কাজটাই করে দেয়। তো মানে অ্যাট এ টাইম আর স্ট্রিপ এবং এল স্ট্রিপ ইউজ করলে যে কাজটা হবে শুধুমাত্র স্ট্রিপটা একই কাজ করবে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে রিপ্লেসের দিকে যাচ্ছি। রিপ্লেস যে মেথডটা আছে সেই মেথডটা নিয়ে আমি একটু কথা বলি। রিপ্লেস আসলে যেটা করে সেটা হচ্ছে আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর মধ্যে সে ওয়ার্ডটাকে ফাইন্ড করে। অর্থাৎ আমি পাইথনকে রিপ্লেস করতে যাচ্ছি জাভা দিয়ে। ঠিক আছে, যে আমার একটা স্ট্রিং আছে, ধরুন এক্স হচ্ছে আমার স্ট্রিংটা, সেই স্ট্রিং এর মধ্যে কি কি আছে, পাইথনটাকে সে খুঁজে বের করবে। পাইথনটাকে খুঁজে সে পাইথনটাকে রিপ্লেস করবে জাভা দিয়ে। তো এটা কিভাবে করবো, এটা কিভাবে পসিবল? তো এই এক্স স্ট্রিংটা আমি এখান থেকে কপি করে নিলাম, পেস্ট করলাম। আচ্ছা, তো আমরা দেখি এটা আসলে কি কাজ করে। আহ, আচ্ছা, এক্সপেরিমেন্ট করে দেখি। এখানটায় কিন্তু আমার এই পাইথনের সাথে এই পাইথন কিন্তু মিলতেছে না। মিলতেছে? যতগুলো পাইথন আছে একটার সাথেও মিলে এই পাইথনটা মিলে কিনা? মিলে না। তারপরে আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি আসলে কি হয় এই ক্ষেত্রে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো যেহেতু মিলে না, সেহেতু সে কিন্তু রিপ্লেস করতে পারবে না। তো এবার আমি একটু দেখাই আসলে এটা কিভাবে কাজ করবে। এইখানটা আমি এগুলোকে আগে ঠিক করে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো পাইথন যতগুলো পাইথন ছিল সব পাইথন গুলো এখন কি হয়ে গেছে, জাভা হয়ে গেছে। ঠিক আছে, কাউসার ইজ থাকলে কোনো প্রবলেম নাই, আমাদের ইজ তো রিপ্লেস হচ্ছে না। সো ইজ নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকবে না আশা করি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? রিপ্লেস আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমার প্রথমে ওয়ার্ডটাকে খুঁজবে, ওয়ার্ডটাকে খুঁজে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডকে আমার এই ওয়ার্ড দ্বারা রিপ্লেস করে নিবে। অর্থাৎ প্রথমটাকে রিপ্লেস করবে দ্বিতীয়টা দিয়ে। এটি হচ্ছে রিপ্লেস মেথডের কাজ। একাধিক ওয়ার্ড, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকেই কিন্তু এট এ টাইম রিপ্লেস করে নিচ্ছে। যেমন যতগুলো পাইথন আছে সবগুলো পাইথনকে সে রিপ্লেস করে নিবে। ওকে, তারপর আমরা স্প্লিট ফাংশনটা একটু দেখি। আমরা কিন্তু স্প্লিট নিয়ে এখনো কোনো কথা বলিনি। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে শুধুমাত্র জয়েন নিয়ে কথা বলছি, যে যোগ করতে হবে কিভাবে। অর্থাৎ একটা স্ট্রিং আমরা একটা লিস্ট থেকে কিভাবে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স মেক করতে পারবো, আমরা সেটা কিভাবে করতে পারবো সেটা দেখালাম। কিন্তু একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করব, সেটা আমরা কিভাবে করবো সেটা আমরা একটু দেখি। এটা করার জন্য আমাদের যে মেথডটা অ্যাপ্লাই করতে হয় সেটার নাম হচ্ছে স্প্লিট মেথড। তো স্প্লিট মেথড আসলে যেটা করে সেটা হচ্ছে মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেস গুলো সাপেক্ষে আমার স্ট্রিংটাকে কেটে কেটে নেয়। ওকে, তাহলে আমরা দেখি স্প্লিট মেথডটা আসলে কিভাবে কাজ করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো স্প্লিট মেথডের কাজটা কি সবাই বুঝছেন?
আমাদের যে জয়েন মেথডটা যেভাবে কাজ করছে, স্প্লিট মেথডটা ঠিক তার বিপরীতভাবে কাজ করবে। আচ্ছা, পার্থপ্রতিম আচার্যি, আহ পার্থপ্রতিম আচার্যি, ব্যাপারটা একটু এক্সপেরিমেন্ট করে নিতে হবে। আমি তো ওইভাবে এক্সপেরিমেন্ট করিনি, তো আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন ব্যাপারটা করা যায় কিনা বা কি করা যায় না করা যায়, ঠিক আছে? এখন যে ব্যাপারটা, একটা লিস্ট পেলাম কিন্তু আমি, যে একটা স্ট্রিং কে আমি যদি, স্ট্রিং বলতে কি, একটা মানে সেন্টেন্স স্ট্রিং বা সেন্টেন্সই বলতে পারি, যে সেন্টেন্সের স্পেস গুলোকে দিয়ে আমি প্রত্যেকটা আম, কি বলবো, ওয়ার্ড গুলোকে আলাদা করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারবো স্প্লিট মেথড দিয়ে। ঠিক আছে, তো স্প্লিট মেথডটা কিভাবে কাজ করে বা স্প্লিট মেথড দিয়ে কিভাবে কাজ করবেন, সেটা কি বুঝছেন সবাই? এটা কিন্তু ইম্পর্টেন্ট স্প্লিট মেথডটা। কিভাবে, কেন ইম্পর্টেন্ট? মাঝে মাঝে এমন হয় যে আমি ব্যবহারকারীর কাছ থেকে একটা সেন্টেন্স চাচ্ছি, কিন্তু সেই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে স্পেসিফিক করে আমাকে ধরতে হবে অ্যানালাইসিস করার জন্য, যে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে না আছে সেগুলোকে সে অ্যানালাইসিস করবে। প্রত্যেকটা ওয়ার্ডকে মেশিনের মাধ্যমে যখন আমি অ্যানালাইসিস করতে চাইবো, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে অ্যানালাইসিস করতে হবে। তো এই ক্ষেত্রে স্প্লিটটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। স্পেস কি কাউন্ট হবে? কাউন্ট হবে বলতে যতগুলো স্পেস আছে সবগুলো স্পেস, বা মানে স্পেসের আগে পরে যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডকে সে কিন্তু ধরে নিচ্ছে। রাইট, জয়েনের উল্টাটা হচ্ছে স্প্লিট। তারপর আহ, তো স্ট্রিং নিয়ে আসলে এতটুকুই। স্ট্রিং নিয়ে এই মুহূর্তে আর বলার তেমন কিছুই নাই, বাকি যা বলার তা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে স্ট্রিং নিয়ে। দেখি আর কি কি আছে স্ট্রিং নিয়ে বলার মতো। স্ট্রিং এর এই মেথড গুলো তো একটু আগেই জানলেন সবাই। তারপর নাম্বার নিয়ে আমরা একটু কথা বলি। নাম্বারের বেশ কয়েকটা মেথড নিয়ে কথা বলবো: এবিএস, অ্যাবসলিউট ভ্যালু, ম্যাক্স, মিন, ঠিক আছে? তারপর পিওডব্লিউ মানে পাওয়ার, এসকিউআরটি রাউন্ড, লগ, ফ্লোর। এই মেথডগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, নাম্বারের মেথডগুলো নিয়ে। আমরা একটা একটা করে দেখাই। প্রথমে এটা বাদ, মিন। মিনটা আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে এখান থেকে যে মিনিমাম কোনটা সেটাকে কিন্তু সে ফাইন্ড আউট করবে, এবং ফাইন্ড আউট করে সেটাকে প্রিন্ট করবে। তো আমরা দেখি মিনিমাম কোনটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আমরা তো এমনিতে দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে 1, কিন্তু আমরা দেখি পাইথন আসলে চিনতে পারে কিনা মিনিমামটা। নাম্বার ডট পাই, এন্টার দিলাম, 1 দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি এখানটায় ম্যাক্স লিখি, সে কি করবে, কত প্রিন্ট করবে? সে 9 প্রিন্ট করছে। ঠিক আছে, তো তারপর এরপর আমরা দেখি পাওয়ারটা আসলে কিভাবে কাজ করে। পাওয়ারটা হচ্ছে জাস্ট পি ও ডব্লিউ দিয়ে লেখা হয় পাওয়ারটা। তো পি ও ডব্লিউ, এই পাওয়ারটা আসলে যেটা কাজ করবে সেটা হচ্ছে প্রথমটাকে বেস হিসেবে নিবে এবং পরেরটাকে পাওয়ার হিসেবে নিবে। যেমন 2 এর পাওয়ার হবে 3, তো 2 এর পাওয়ার 3 হলে আমাদের রেজাল্টটা কত হবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। 2 এর পাওয়ার 3 হলে রেজাল্ট হবে 8। ওকে, তারপর এসকিউআরটি। এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট। ঠিক আছে, তো 9 এর স্কোয়ার রুটটা কত হয়? 9 এর স্কোয়ার রুট হয় 3। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম,
সেভ করে রান করছি। আচ্ছা, কোথাও এটা ভুল দেখাচ্ছে। ও আচ্ছা, ম্যাথটা সে পাচ্ছে না। তো এসকিউআরটি একটু খেয়াল করুন, আমি কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট কথা বলছি। সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ঠিক। হুম। তো এসকিউআরটি কিন্তু সরাসরি কাজ করবে না। কাইন্ডলি ইম্পোর্ট করতে হবে কি একটা মডিউল, ম্যাথ মডিউল। অর্থাৎ পাইথনে একটা ম্যাথ মডিউল আছে, সেই মডিউলের মধ্যে বেশ কিছু ম্যাথের ফাংশন ইনক্লুড করা আছে। এসকিউআরটিটা হচ্ছে ঠিক ম্যাথের ওই ধরনের একটা ফাংশন। ঠিক আছে, তো ম্যাথ ডট দিয়ে এটাকে কাজ করাতে হবে। এটা কিন্তু ফাংশন, মেথড না। যদিও এতদিন ধরে দেখে আসছেন যে মেথডের আগে ডট দেওয়া হয়, কিন্তু আজকে দেখতেছেন যে ফাংশনের আগেও ডট দেওয়া হয়। তো ফাংশনের আগে কখন ডট দিবেন? যদি ফাংশনটা কোনো একটা মডিউলের মধ্যে থাকে। ঠিক আছে, কোনো একটা মডিউল থেকে যদি সেই ফাংশনটা আসে, তাহলে প্রথমে মডিউলের নামটা দিতে হবে, তারপর ডট দিতে হবে। এটাই কিন্তু এভাবেও কাজ করা যায় যে ম্যাথ ইম্পোর্ট ম্যাথ। আচ্ছা, এভাবে না লিখে জাস্ট আপনি এভাবে লিখতে পারেন, ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি। ঠিক আছে, তো আপনি কিন্তু এভাবেও কাজটা করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে এইখানটায় ম্যাথটা দিতে হবে না। অর্থাৎ আমাদের যে ফাংশনগুলো আমরা যেভাবে ব্যবহার করে আসছি, আমাদের তৈরি করা ফাংশন ঠিক একইভাবে কাজ করাতে পারবেন আপনি এখানটায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো ঠিক একইভাবে আমাকে রেজাল্টটা দিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ম্যাথটা হচ্ছে একটা মডিউল পাইথন প্যাকেজের মধ্যে। এই ম্যাথ মডিউলের মধ্যে বেশ কয়েকটা ম্যাথমেটিক্সের অপারেশন করার জন্য, ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য আপনার বেশ কিছু ফাংশন তৈরি করা আছে, বিল্ড করা আছে। ওই ফাংশনগুলোর মধ্যে এসকিউআরটি হচ্ছে একদম একটা ফাংশন। তো আপনি এটাকে দুইভাবে করতে পারেন। এক হচ্ছে সরাসরি যদি আপনি ইম্পোর্ট ম্যাথ দেন, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাথ ডট দিয়ে এসকিউআরটিটা লিখতে হবে। আর যদি এভাবে লেখেন যে ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারেন। ঠিক আছে। তারপর আর একটা মেথড নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, অর্থাৎ এটা আগের মতোই থাক, ইম্পোর্ট ম্যাথ থাক, ইম্পোর্ট ম্যাথ এসকিউআরটি। আচ্ছা, ম্যাথ ডট দিয়ে এসকিউআরটি দিতে হবে। তারপর হচ্ছে রাউন্ড। রাউন্ডটা আসলে কি কাজ করে? রাউন্ড রাউন্ড যে কাজটা করবে সেটা হচ্ছে আহ, আমাদের যে দশমিকের পর মানে যে সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলোকে সে বাদ দিয়ে দিবে। তো এটা আসলে কিভাবে কাজ করে একটু খেয়াল করুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। 4 দেখাচ্ছে। অর্থাৎ সে 3 থাকাতে এইখানটায় সে 3 মানে রাউন্ডটা আসলে কিভাবে কাজ করে আরেকটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝবেন। যদি আমি এখানটায় 8 দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করলাম, সে কিন্তু এবার 5 নিচ্ছে। একটু আগে 4.3 যখন দিলাম, তখন সে নিল 4টা, এবং যখন 8 দিলাম সে নিল 5। এটা আসলে যেটা করে সেটা হচ্ছে, তো রাউন্ড ফাংশনটা, আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে রিয়েল মানে ফ্লোটের যে নাম্বারটা, ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারটা, সেই ফ্লোটিং পয়েন্ট নাম্বার থেকে যদি পরবর্তী ইন্টিজারটা যদি মানে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কাছাকাছি হয়, তাহলে সে পরবর্তী ইন্টিজারটা নিবে। অথবা এর আগের ইন্টিজারটা যদি আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কাছাকাছি হয়, তাহলে আগের ইন্টিজারটা সে দেখাবে। আচ্ছা, দেখি আমরা 4.5 থাকলে কি হয়। তো একটু চেক করে দেখি। 4.5 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। 4.5 এর জন্য কিন্তু 4 দেখাচ্ছে। কখনো কখনো এটা 5ও দেখাতে পারে। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড। এটা নিঃসন্দেহে 4 হবে। 4.49 দিলে নিঃসন্দেহে 4 হবে এটা।
তারপর আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে log10। তো ম্যাথ ডট লগ 10, এটার মানে হচ্ছে ম্যাথ মডিউল থেকে আমি লগ যে ফাংশনটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এটা দেখাচ্ছে 2.30। তো এটা হচ্ছে আসলে আমরা কি জানি, log 10 মানে হচ্ছে কত, 1। তো যেই লগের বেস 10, সেই লগের log 10 মানে হচ্ছে 1। কিন্তু ই ভিত্তিক লগের, যে লগের বেস ই, সেই লগের মানে জন্য কিন্তু 10 দিলে 1 হবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টে আসবে। তো পাইথনের যে ম্যাথ মডিউল, সেই ম্যাথ মডিউলের যে লগটা আছে সেই লগের বেস কিন্তু ই ভিত্তিক, এটা ই ভিত্তিক লগ, সো এখানটায় এই রেজাল্টটা দিবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। তারপর ফ্লোর, সিল সিল ফাংশন এবং ফ্লোরটা আসলে যেটা করে সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, এখানটা লেখা আছে 7.99। ফ্লোর মানে হচ্ছে দশমিক বিন্দুর আগের ইন্টিজারটা, দশমিক বিন্দুর আগের ইন্টিজারটা হচ্ছে ফ্লোর, এবং পরের ইন্টিজারটা হচ্ছে সিল। তো ফ্লোর মেথডটা যেটা করে সেটা হচ্ছে আগের ইন্টিজারটা সে নিয়ে নেয়। তো এখানটায় 7.99, এটা ফ্লোর দিলে কি হবে, শুধুমাত্র 7টাই আসবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? ওকে। তো লগের ব্যাপারে আমি একটু পরে কথা বলতেছি, যারা লগ নিয়ে একটু জানা। তো আমরা একটু দেখি এটার রেজাল্টটা কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে 7। ওকে, তাহলে আমি একটু লগের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, যাদের লগের ব্যাপার নিয়ে একটু কনফিউশন ছিল। পেইন্ট, আপনারা একটু খেয়াল করুন, আপনারা যখন ক্লাস 9-10-এ লগ করে আসছেন, তো সূচক লগারিদমের মধ্যে যে লগটা করে আসছেন, সেই লগে কিন্তু দু ধরনের লগ ছিল। ছিল কিনা আমি আসলে জানি না, তবে দু ধরনের লগ থাকার কথা। একটা হচ্ছে এল ও জি, 10 বেসড 10 ইকুয়াল 1। আরেকটা হচ্ছে এল এন। এই এল এন মানে হচ্ছে লগ ই বেসড। ঠিক আছে, এটার মানে হচ্ছে লগের বেসড যখন ই হয় তখন সেটাকে আমরা এল এন দিয়ে প্রকাশ করি। তো আমাদের পাইথনে যে লগটা এখানটায়, যে ম্যাথ ডট লগ দিয়ে যে মেথড, যে ফাংশনটা কল হয়েছে, সেটা এক্স্যাক্টলি হচ্ছে এই লগটাই। তো এই লগ দিয়ে যখন 10 দেওয়া হয়, সেটা কিন্তু আর 1 দেয় না। তো ব্যাপারটা এখন সবাই বুঝছেন? একটু আগে যারা বুঝেননি লগের ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা নাম্বারের আরো বেশ কিছু ফরম্যাটিং এর ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে একটু কথা বলি। নাম্বার ফরম্যাটিং নিয়ে একটু কথা বলি। তো নাম্বার ফরম্যাটিং আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, এখানটায় %d, আমরা প্রত্যেকটাকে একটু রান করি, রান করে তারপর এগুলো নিয়ে একটু কথা বলি। ওকে, খেয়াল করুন। তো প্রথমটা আমি রান করছি, বাকিগুলো একটু কমেন্ট আউট করে রাখছি। তো এখানটায় কি লেখা আছে, দেয়ার আর %d স্টুডেন্টস। হ্যাঁ, তো আমি লিখলাম, কত লিখলাম, 130। তো এটা আসলে যেটা করবে, সরি, এখানটায় ডিটাকে রিপ্লেস করবে। তো দেখি আসলে কিভাবে রিপ্লেস করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সরি, এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং, যে আমি একটা নাম্বারকে কিভাবে ফরম্যাট করতে পারি। তো এইখানটা দেখাচ্ছে দেয়ার আর
130 স্টুডেন্টস। তো এটা আসলে এইখানটায় কোলন যে ডি আছে এই কোলন ডিটাকে রিপ্লেস করবে। তারপর এইটা যেটা করবে সেটা হচ্ছে ছয়টা ডিজিটে লিখবে। ছয়টা ডিজিটে লেখার সময় কি করবে, প্রথম মানে শেষের তিনটা হবে এইখানটায় যেটা দিব সেটা, বাকিগুলোকে সে জিরো দ্বারা ফিল আপ করবে। তো আমরা দেখি কিভাবে এই কাজটা করে। আচ্ছা, একটু দেখি আমি যেটা বললাম এটা হয় কিনা আগে দেখি আসলে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো যেটা করলো আসলে বাকিগুলো স্পেস দিয়ে ফিল আপ করছে, সরি এটা আসলে ছয়টা ঘরকে সে স্পেস দিয়ে ফিল আপ করছে। ছয়টা না, তিনটা, যেহেতু সর্বমোট সে ছয়টা ঘর নিবে। 6D আছে, ছয়টা ঘর নিবে, ছয়টার মধ্যে তিনটা তো আমাদের এখানটায় সংখ্যা আছে। তো প্রথম তিনটাকে সে স্পেস দিয়ে ফিল আপ করবে। বুঝছেন ব্যাপারটা? ওকে, তারপর সার্চ দিলাম এটা। এরপর আমাদের এখানটায় কি দেওয়া আছে, 0 6D। এটার মানে হচ্ছে আমার অলরেডি ডিজিট আছে তিনটা, তিনটা ডিজিটকে সে যদি লিখতে হয় এবং 6D অর্থাৎ ছয়টা ডিজিটে লিখবে, বাকিগুলোকে সে জিরো দ্বারা ফিল আপ করবে, অর্থাৎ প্রথমে তিনটা শূন্য দিয়ে সে প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করলাম। প্রথম তিনটাকে সে শূন্য দিয়ে ফিল আপ করে বাকি তিনটাকে সে নাম্বারগুলো দিয়ে প্রিন্ট করলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এটা হচ্ছে জাস্ট +30, প্লাসটা আগে প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, তবে এইভাবে কিন্তু মাইনাসটা প্রিন্ট করা যায় না। আচ্ছা, বাকিগুলো আমি এখন দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাই। তো এফটা হচ্ছে কেন, আমার এতক্ষণ ইন্টিজার ভ্যালুর জন্য আমি কিন্তু ডি ইউজ করছি। এগুলো কিন্তু ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুর জন্য ডি, এবং ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর জন্য কিন্তু এফ ইউজ করতে হবে। ঠিক আছে, ডি হচ্ছে ইন্টিজার ভ্যালুর জন্য, অর্থাৎ ইন্টিজার ভ্যালুকে ডি দ্বারা রিপ্লেস করা হবে, বা ইন্টিজার ভ্যালু। তারপর এখানটায় ফ্লোটিং পয়েন্টের জন্য যেটা করতে হবে, এফ ইউজ করতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো কি দেখাচ্ছে, দেখাচ্ছে 45.25। তো অটোমেটিক আসলে যখন আমি এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিব, পাইথন অটোমেটিক যেটা করবে সেটা হচ্ছে 6 ডিজিট নিবে, পয়েন্টের পর দশমিকের পর 6টা সংখ্যা নিবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে মানে যখন আমি ফ্লোটিং পয়েন্টটা নিব সেক্ষেত্রে সে এভাবে কাজটা করবে, যে দশমিক পর সে 6টা মানে ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করবে। 6টার মধ্যে প্রথমগুলো সে এখানটায় যা থাকবে সেগুলো নিবে, বাকিগুলো হচ্ছে জিরো দ্বারা ফিল আপ করে নিবে। তো আমি একটা ইন্টিজারকে যখন ফ্লোটিং হিসেবে দিতে চাইবো সেই ক্ষেত্রে সে ফরম্যাটটা কিভাবে করবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করছি। তো সে যেটা করবে সেক্ষেত্রে সে প্রথমে এই সংখ্যাটা নিবে, এই সংখ্যাটা নিয়ে তারপর দশমিক বিন্দু দিয়ে বাকিগুলো সে শূন্য দ্বারা ফিল আপ করে নিবে। তারপর হচ্ছে 6 ডিজিট, আমি বলেই দিচ্ছি 6 ডিজিট এবং বলে দিচ্ছি দশমিকের। আচ্ছা, এটা একটু রান করে দেখাই, তারপর এক্সপ্লেন করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এর মানে হচ্ছে সে তার টোটাল হবে 6 ডিজিট। ঠিক আছে, প্রথমে শূন্য দ্বারা ফিল আপ করবে এবং দশমিকের পর থাকবে 2টা ডিজিট। যদি আমি দশমিকের পর এখানটা একটা জিরো দেই, তো দেখি রেজাল্ট আসলে কি দাঁড়ায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। সে কিন্তু দশমিকের পর জিরোটা নেয়নি, তার টোটাল হবে 6 ডিজিট। কি হবে, 1 2 3, এই দশমিক বিন্দুটা সহ 4 5 6, এবং এই 6 ডিজিটের বাকি অংশটা অর্থাৎ প্রথমে সে শূন্য দিয়ে ওইটাকে ফিল আপ করে নিবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, তারপর তো ব্যাপারগুলো আসলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিজের মতো করে এগুলাকে নিয়ে ভালোভাবে এক্সপেরিমেন্ট করবেন।
আমি যা বলছি এক্স্যাক্টলি হুবহু তাই থাকবে। আহ, ঠিক এর থেকে বেশি কিছুও হবে। ঠিক আছে, আমি যা বলছি তা না, শুধুমাত্র আরো বেশি কিছু এইখানটায় পাওয়া যাবে। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভালোভাবে জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, ঘাটাঘাটি করবেন, তাহলে আরো বেশি কিছু বের করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখাই যেটা বলি নাই, সেটা হচ্ছে এবিএস। এবিএস আসলে যেটা কাজ করে, যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। যেমন আমি এখানটা লিখলাম এবিএস, আচ্ছা, প্রিন্ট, প্রিন্ট এবিএস। এবিএস দিয়ে আমি এখানটা দিলাম মাইনাস দিয়ে 10 দিলাম। আমার রেজাল্টটা কত আসবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, 10 আসবে, রাইট। তো এটা আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করবে। অ্যাবসলিউট ভ্যালুটা আসলে কি? অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে ডিসটেন্স নির্দেশ করে, যে মূল বিন্দু থেকে সেটা কততম দূরত্বে আছে। ঠিক আছে, প্লাসের দিকে হোক আর মাইনাসের দিকে হোক সেটা কোনো ম্যাটার করে না। অর্থাৎ আমার যে বাস্তব সংখ্যা রেখা আছে, সে বাস্তব সংখ্যা রেখার, এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা, এই দিকটা হচ্ছে প্লাস আর এই দিকটা হচ্ছে মাইনাস। তো এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। আর এদিকটাই কারা আছে, মাইনাস, এগুলো -1, -2, -3, -4। তো এখন যদি আমি বলি -3, এটা এর অ্যাবসলিউট ভ্যালুটা কি? তাহলে আমি লিখবো এবিএস -3 ইকুয়াল 3। আসলে কেন ইকুয়ালটা 3 হয়েছে? এই এই কেন এর মানেটা হচ্ছে, এটা আসলে যেটা করে সেটা হচ্ছে শূন্য থেকে এই -3 এর ডিস্টেন্সটা কত সেটা নির্ণয় করে। তো ডিস্টেন্স তো কখনো মাইনাস হয় না, ডিস্টেন্স যেহেতু মাইনাস হয় না, ওই কারণে সে অলওয়েজ 3 দেখায়। তো ব্যাপারটা বুঝছেন সবাই, কেন এবিএসটা মাইনাস হয় না, অ্যাবসলিউট ভ্যালু? ওকে, তো আমাদের নাম্বার এবং স্ট্রিং যে ডাটা টাইপ, সেই ডাটা টাইপ নিয়ে ক্লাসটা আজকের মতো এখানটায় শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ডাটা টাইপ নিয়ে, হয় টাপল অথবা লিস্ট নিয়ে। ঠিক আছে, মোস্ট ইন্টারেস্টিং ক্লাস। ধন্যবাদ। তারপর, আচ্ছা, কালকে তোমার এসএসসি রেজাল্ট? আচ্ছা, আচ্ছা, এমডি হোসেন, আজকের ক্লাস ভালো লাগছে, গত ক্লাসগুলো কি ভালো লাগেনি? এমডি হোসেন, গত ক্লাসগুলো ভালো লাগছে তো, আজকের ক্লাস আসলে স্পেশাল করে এরকম করে বলার কিছুই নেই। পিএইচপি থেকে পাইথন ইজি মনে হচ্ছে। আচ্ছা, মাত্র জয়েন করলে তো, মাত্র তো আমি ক্লাস শেষ করলাম, এই মাত্র জয়েন করে তো কিছুই মানে পেলে না আর কি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে নিতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। তো ক্লাসটা আজকের মতো এইখানটায় শেষ করলাম। ভালো থাকবেন সবাই।